হ্যালো ভাই ব্রাদার, লাইভ কি খুব স্মুথলি রান করছে না? তাহলে আপনার জন্য সলিউশন এই যে Xiaomi Redmi 14C ওরা দাবি করছে আপনার লাইভ একদম স্মুথ করে দেবে। বাংলাদেশে Xiaomi Redmi 14C কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল একটি ভ্যারিয়েন্টে 6128GB ভ্যারিয়েন্ট এবং দাম রেখেছে 14,999 টাকা। এই প্রাইস পয়েন্টে বাংলাদেশের মানুষজন স্মার্টফোন কিনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, খুবই সুইট একটা প্রাইস পয়েন্ট বলতে পারেন। তো এই বাজেটের একটা ফোন আসলে সেটাকে তো একটু ভালো করে ঘাটিয়ে দেখতে হয় যে কী অবস্থা কী, রাইট? তো এইটার কী অবস্থা সেটাই আজকে আমরা দেখব। এমনিতে ফোন কিন্তু বেশ বড় সড়ো ভাই, বিশাল বড় ফোন। অন্যদিকে ক্যামেরা মডিউলটা দেখুন, এইটার উপরে ভাই হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে, বেশ বড় সড়ো। রিয়ার প্যানেলটা দেখতে গ্লাসের মতো লাগে, তবে এটা প্লাস্টিক, মাথায় রাখবেন। সাথে থাকা কেসটা অবশ্যই ব্যবহার করার সাজেশন থাকবে আর কি, অন্যথায় দেখবেন যে স্ক্র্যাচ বসে গেছে। আর খুব ভালোভাবে এই ফিঙ্গারপ্রিন্ট স্মাসেসের উপরে বসে আর কি, বেশ ভালোভাবে বসে। হেভি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন। ফোনটা একটু বড় হওয়ার কারণে একটু বাল্কি টাইপের ফিল দেয়। আপনি যখন হাতে নেবেন আপনার মনে হবে যে কর্নার এরিয়াগুলো একটু হাতে লাগছে আর কি, স্কোয়ার শেপ, যে কারণে হাতে একটা ফিল দিতে পারে। আর এটার ওয়েট ব্যালেন্সটা ঠিক নেই, আমার যেটা মনে হয়েছে এটার সামনের দিকটাতে ওজনটা একটু বেশি, যে কারণে এক হাত দিয়ে কন্ট্রোল করাটা একটু মুশকিল হয়ে যায় এই ডিভাইস। মনে হয় না যে আমার মতো সাইজের হাত দিয়ে এক হাতে কন্ট্রোল করাটা খুব একটা সহজ হবে। একটু ওয়েট ব্যালেন্সের দিকে নজর দেওয়া উচিত ছিল। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমরা দেখছি না এই ডিভাইসে, তবে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট রয়েছে, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন তো ঠিকঠাক আছে, একটু অ্যানিমেশন দিলে পাবেন একুরেটলি রেজাল্ট দেয় আর কি, আনলক করতে পারছে ঠিকঠাকভাবেই। আর হ্যাঁ, বডি ফ্রেমও কিন্তু প্লাস্টিকেই তৈরি। রেডমির বড়সড় এই স্মার্টফোনের ডিসপ্লে সাইজ 6.88 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল, যেখানে এইচডি প্লাস রেজুলেশন রয়েছে। তবে আপনি বাড়তি পাচ্ছেন 120 হার্টজ, এবং যে কারণে বলছে আপনার লাইফটা একদম স্মুথ করে দেবে 120 হার্টজের মতো। ব্রাইটনেস 600 নিটস। হ্যাঁ, আসলে 120 হার্টজ ওরা দিয়েছে, এবং আমরা চেক করে দেখছিলাম 120 হার্টজ পর্যন্ত পুশ করতে পারছে, কিন্তু সব অ্যাপের ক্ষেত্রে কিন্তু সেভাবে পাইনি। এবং সব সময় 120 হার্টজের যে ফিলটা সেটাও মনে হয়নি, কখনো এটা 90 হার্টজে আসছে। যদিও এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনের মধ্যে ওই 90 হার্টজ 120 হার্টজ এই ব্যাপারটা খুব একটা তফাৎ করে না, ওই রেগুলার রিফ্রেশেড বা 60 হার্টজের উপরে গেলে পরে মোটামুটি একটু স্মুথ লাগে। তো এইটা হ্যাঁ একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে। রেগুলার টাস্কগুলো যখন সামলাবেন বা যখন মাল্টিটাস্কিং করছেন বা কোনো কিছু স্ক্রোল করছেন সোশ্যাল মিডিয়াতে, তখন আপনার কাছে অবশ্যই স্মুথ মনে হবে এই ডিসপ্লে। আর এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা আপনার উচিত হবে, যেহেতু এই ডিসপ্লেটা এইচডি প্লাস রেজুলেশনের, অন্যদিকে বেশ বড়সড়, সুতরাং শার্পনেসের একটা ঘাটতি পাবেন। হ্যাঁ, মোটামুটি এইটুকু দূরত্ব থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ শার্পনেসের একটা ঘাটতি রয়েছে। একটু দূরে রেখে দেখলে তাতে করে আর কি সমস্যাটা হয় না। এইচডি প্লাস 15,000-এর মধ্যে এখন বেশিরভাগই এমন দেখা যায় অফিসিয়াল ডিভাইসগুলোতে, তবে পালসোল কাটআউটটা অবশ্যই থাকা উচিত ছিল। এই জিনিসটা এই যুগে এসে না একদমই বেমানান, যখন কিনা আমরা ওই 15K দিয়ে কিনছি, রাইট? এমনিতে এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন ভালো, ইনডোরে ব্রাইটনেস নিয়ে যদি কোনো সমস্যা নেই, আউটডোরে চালাতে পারবেন, একদম সুপার কমফোর্টেবলি চালাতে পারবেন না, একটু আনকমফোর্টেবল লাগতে পারে আর কি, কিন্তু চালানো যায়। টাচ রেসপন্স আবার মোটামুটি ভালোই পেয়েছি, আর কোনো ধরনের শিফটিং জাতীয় ইস্যু কিন্তু আমরা এতে ফেস করিনি। এরপরে যদি আসি পারফরমেন্স সেকশনে, স্মার্টফোনটি রান করছে কিন্তু হাইপার ওয়েজ বেসড অন অ্যান্ড্রয়েড 14, আর এতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 Ultra। মিডিয়াটেক হেলিও G81 এ সম্বন্ধে নিশ্চয়ই খুব একটা আমরা হামরি জানি না, রিসেন্ট টাইমের আসা একটা চিপ। এটাকে আপনি কম্পেয়ার করতে পারেন বা হুবহু বলতে পারেন মিডিয়াটেক হেলিও G85। ওই জিনিসটা আসলে 2020 সালে, আর এইটা আসছে এবছরে। বাকি বিষয়বস্তু সেম, ইভেন এর ক্লক স্পিডও সেম, প্রত্যেকটা জায়গায় সেম কিছুই আছে বলা যায়। বাট লেটেস্ট যেহেতু, হয়তো বর্তমান সময়ের অ্যাপের সাথে বেশ ভালোভাবে সিঙ্ক করতে পারবে বা পারফরমেন্সটা স্টেবলভাবে দিতে পারবে আর কি। শুরুতেই বলছিলাম একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 6128GB ভ্যারিয়েন্ট আর কি। তো এই প্রসেসরটা থেকে আমরা আসলেই ওই পারফরমেন্সটাই পেয়েছি মিডিয়াটেক হেলিও G85 এর মতোই। ডে টু ডে টাস্ক এটা সামলাতে পারে, সমস্যা হয়নি। হাইপার ওসে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, বাগ টাগের কোনো সমস্যা আমরা পাইনি এই ডিভাইসটাতে। অ্যাপ ওপেন ক্লোজে একটা ডিসেন্ট টাইম নিচ্ছে। এই প্রাইস পয়েন্টের ফোনে ম্যাক্সিমাম আমরা দেখি খুব ফাস্ট হয় না, একটু ডিলে থাকে, ওটা এই ফোনেও আছে। তবে কখনো ফ্রিজ হয়ে যেতে বা আটকে যেতে আমরা লক্ষ্য করিনি, হ্যাং করে বসে আছে। অনেক সময় হয় না, কিছু কিছু ফোন দেখবেন হেভি টাস্ক সামলাতে গিয়ে না পেরে পরে রিবুট নিয়ে ফেলে, ওই প্রবলেম এটাতে ফেস করিনি। হালকা ওয়ার্ম হয়, খুব হেভি গরম করে না, হালকা ওয়ার্ম হয়, কিন্তু এতে করে আমরা থার্মাল থ্রোটলিংয়ের মতো কোনো প্রবলেম ফেস করিনি। একসাথে 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। আসলে এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে আপনার এক্সপেকটেশন কতটুকু বা কী ধরনের কাজ আমরা করতে পারি? লাইক সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চালাবো, সেটা হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব, হতে পারে টিকটক প্ল্যাটফর্ম চালাতে পারেন, এ জাতীয় অ্যাপ চালাচ্ছেন। আবার হয়তো আপনি ব্রাউজ করছেন, টুকটাক ছবি এডিট করার কাজ বাজ আপনি করতে পারেন, এগুলো সামলাতে পারছে, তাতে সমস্যা হয়নি। আর গেমিং খুব আহামরি কিছু পাবেন না আসলে, এটা দিয়ে আপনি পাবজি প্লে করতে চাইলে করতে পারবেন, তবে হাইয়েস্ট সেটিংস এইচডি হাই ফ্রেম রেটে এটা খুব একটা বেটার রেজাল্ট দেয়নি। সেক্ষেত্রে আমরা বেশ কিছুটা লেগে ভাব পেয়েছি, এবং ফ্রেম রেটও কিন্তু তখন ফ্ল্যাকচুয়েট করছিল অনেকটাই। তবে লোয়ার সেটিংসে নিয়ে মোটামুটি প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়, স্টিল রিকমেন্ডেবল না।
আপনি ফ্রি ফায়ার খেলতে চাইলে মোটামুটি এর থেকে একটা প্লেয়েবল রেজাল্ট পাবেন। ফ্রি ফায়ারের ক্ষেত্রে তুলনামূলকভাবে স্মুথ রেজাল্ট ছিল আর কি এই স্মার্টফোনে। কিন্তু যদি বেসিক গেমিংগুলো করতে চান লাইক 2D গেম টাইপের, সেগুলো কিন্তু এই স্মার্টফোনে আবার ভালোই চলে। ইভেন আমরা ট্রাই করছিলাম এটাতে কল অফ ডিউটি মোবাইল, ওইটা কিন্তু আবার মোটামুটি স্মুথলি চলছিল। তো বলাই যায় 15K একটা অফিসিয়াল ডিভাইস হিসাবে একটা ডিসেন্ট পারফরমেন্স ডেলিভার করতে পারে এই ডিভাইস। ও হ্যাঁ, ইএমএমসি 5.1 রয়েছে স্টোরেজ টাইপ হিসাবে। আচ্ছা, ক্যামেরাতে রিয়ারে দুইটা শুটার আমরা পেয়ে যাব। এর মেইন শুটার হলো গিয়ে 50 মেগাপিক্সেল, এর সাথে আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 13 মেগাপিক্সেল। 13 মেগাপিক্সেলটা বোধহয় একটু কম পাওয়া যায় অন্য অন্য স্মার্টফোনে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আর কি। তো রেডমির যে অ্যাজ ইউজুয়াল টোন, সেটা কিন্তু বিদ্যমান এর ডেলাইট কন্ডিশনে, কিন্তু ডেলাইট কন্ডিশনের ছবি তো আমরা ডিটেল একটু কম পেয়েছি। যদিও লো লাইটের দিকে এই বিষয়টা অনেক বেশি লক্ষণীয় হয়, একদম প্রপার লাইটিং কন্ডিশনে কম, স্টিল আরেকটু শার্প আরেকটু ডিটেলে ছবি আসতে পারতো বোধ হয়। ডাইনামিক রেঞ্জ মোটামুটি মানের ছিল, আর হেভি এক্সপোজার পেলে সেটা কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খায় এই ডিভাইস। তবে লাইট টাইট সব কিছু যদি ওর অনুকূলে থাকে, মানে পারফেক্ট হয়, তাহলে বেশ কিছু ছবি আপনি ভালোই বের করতে পারবেন আই হোপ এই স্মার্টফোন দিয়ে। আছে নাইট মোড, একটু টাইম নেবে, স্টাডি হাতে তুলতে পারলে সেগুলো কাজে লাগাতে পারবেন। এখানে হয় কি, ওই নয়েজ গ্রেন যা আসে ওগুলো কাট করতে গিয়ে একটু সফট করে ফেলে আর কি। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বা ওই কাজের জন্যই ঠিক আছে, এর চাইতে বেশি আশা রাখাটা ঠিক হচ্ছে না। আচ্ছা, পোর্ট্রেট মোড, রেডমির পোর্ট্রেট মোড মোটামুটি ভালো করার ট্রাই করে ওরা। তো এজ ডিটেকশনে একদম ক্রিটিক্যাল জায়গা ছাড়া খুব একটা মিসম্যাচ করছিল না, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগে নাই, একটু ওয়ার্মের দিকে নিচ্ছে আর কি, একটু ওয়ার্ম টাইপের টোন দিতে পারে, তবে সেটা দেখতে খুব একটা খারাপ লাগে না। আর আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, এইটার শার্পনেস ডিটেল মোটামুটি ভালো ছিল, বিশেষ করে আউটডোর সিচুয়েশনে বা ডেলাইট কন্ডিশনে ভালো পেয়েছি। আর ইনডোরের দিকে একটু সফট করছে, তবে কালার টোনটা একটু শিফট করে, একটু ফর্সা করে দেওয়ার প্রবণতা আছে এখানে, স্কিনটাও একটু সফট করে প্রেজেন্ট করে, দেখতে খারাপ লাগে না এগুলো অবশ্য। ক্যামেরা নিয়ে এটাই বলা যায় ফাইনালি, মেইন ক্যামেরাটা আর একটু ডিটেলে ছবি দিলে ভালো হতো। এরপরে আছে কি স্পিকার, এটাতে আমরা মনো স্পিকার পেয়েছি। রেডমির অনেক কম দামি স্মার্টফোনেও আমরা ডুয়াল স্পিকার এর আগে পেয়েছি, অনেক আগে থেকে ওরা দিত, বাট এই স্মার্টফোনে দেয়নি, দিলে আরও সুবিধা হইতো। তবে এর সিঙ্গেল স্পিকারটাই যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, ইভেন আমার ডিভাইস থেকে আমি ফুল ভলিউমেও ডিস্টরশন পাইনি। তারপরে এর জিআরপিএসের সাউন্ড, মানে মেইন তো কথা বলার জন্য একটা ফোন কিনেন সবাই, তো ওই জায়গাটা আবার ভালো আছে, ওটা নিয়েও কোনো সমস্যা নেই। নেটওয়ার্ক রিসিপশনও ঠিকঠাক পেয়েছে, যেমন ধরুন ওয়াইফাই এবং ডাটা কানেকশন, এই দুই জায়গায় ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। আর বেশ বড়সড় একটা ব্যাটারি আছে, 5160 mAh, এবং এর বক্সে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই কম্বো মোটামুটি ঠিকঠাক আছে এরকম প্রাইস পয়েন্টের জন্য। এটার ব্যাকআপ যথেষ্ট ভালো, এইচডি প্লাস রেজুলেশন, খুব আহামরি ব্যাটারি বার্ন করবে না, তবে প্রসেসরটা কিন্তু 12 nm। তারপরেও এই স্মার্টফোন একদিন ফুল চালানোর পরেও গিয়ে আপনি দেখবেন যে 20-25% মতো অবশিষ্ট থাকছে, এবং বলাই যে 8 থেকে 8.5 ঘন্টার মতো একটা এসওটি পেয়ে যাবেন মিডিয়াম ব্রাইটনেসে খুব সহজেই। তবে ভাই কিছু বিষয় আমি মিস করেছি যেগুলো থাকা উচিত ছিল, যেমন জাইরোস্কোপ সেন্সরটা এই স্মার্টফোনে নেই, ওটা থাকতে পারতো। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমরা পাইনি, সেটা থাকলে ভালো হতো। আমি বলছিলাম পাঁচশোল কাট আউট দিলে এই ডিভাইসটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। কিছু ব্লোটার আছে প্রি ইনস্টলড, এগুলো প্রয়োজন না হলে ফেলে দেবেন, না দিলে আরও বেশি ক্লিন লাগতো। আর আমি শুরুতেই কি বলছিলাম, ওয়েট ব্যালেন্সটা এই জায়গাটা একটু ক্যালকুলেশনের সুযোগ ছিল, দ্যাটস ইট। এর বাইরে ভালো দিকের মধ্যে কি আছে, স্মার্টফোনটার ডিজাইনটা আসলে খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার, হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, বেশ বড়সড় ব্যাটারি, এবং মিডিয়া কনজাম্পশন যারা করেন তাদের কাছে ভালো লাগবে, বিশাল বড় ডিসপ্লে আছে, আর ডিসেন্ট একটা পারফরমেন্স দিতে পারছে এই ডিভাইসটা। তবে এবারে আপনাদের পালা, আপনারা কমেন্ট করে জানাবেন রেডমির এই নতুন ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগলো, কোন জায়গাগুলো ঠিকঠাক আছে, কোন জায়গা আপনাদের কাছে কম মনে হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আমাদের দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।